সুপ্রিয় দর্শক, জীবনে কত কথাই না বলতে হয়। কিছু কথা থাকে মূল্যহীন, আবার কিছু কথা থাকে বেশ গুরুত্বপূর্ণ। আবার কিছু কথা বদলে দিতে পারে সমাজের, রাষ্ট্র, এমনকি রাষ্ট্র গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারে। আবার কিছু কথা হয়তো সব সময় বলা যায় না। আবার কিছু কথা বলার জন্য লাগে সুনির্দিষ্ট সময়, লাগে নির্দিষ্ট প্ল্যাটফর্ম। তেমনি একটি প্ল্যাটফর্ম যে কথা বলতে চাই অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ দুজন আলোচক। আমার বাম পাশে রয়েছেন জনাব আতাউর রহমান ঢালী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সর্ববামে রয়েছেন ডাক্তার সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সিপিবি। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আর কথা নয়, আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুটা করব জনাব আতাউর রহমান ঢালী আপনাকে দিয়ে। যে আজকে দেখলাম বিএনপির স্থায়ী কমিটিতে মনোনয়ন পেয়েছেন নতুন 4টি মুখ: রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার এবং ইসমাইল জবিউল্লাহ। আসলে এই যে স্থায়ী কমিটিতে নতুন সংযুক্তি, এটা কেমন হলো? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এই টেলিভিশনের পর্দার সামনে যারা আছেন তাদের সকলকে। আসলে এটা খুবই ইতিবাচক একটি দিক। দীর্ঘদিন বিএনপির এই যে স্থায়ী কমিটিতে পুরানো লোকজন ছিল, এর ভিতরে পরিবর্তনের একটা চিন্তা ভাবনা ছিল, কিন্তু আন্দোলন, সংগ্রাম, জেল, বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি। এবং এবারকার যে পরিবর্তনে সবচেয়ে উল্লেখযোগ্য দুইটা নাম, সেটা হলো যে রিজভী আহমদ এবং আমানুল্লাহ আমান। বিএনপির অতীতের যে স্থায়ী কমিটি, আমি বলবো যে স্থায়ী কমিটিতে একটু ঘাটতি ছিল। সেই ঘাটতিটা হলো যে 15 জন বা 14 জন 12 জন সদস্য ছিলেন, তাদের অনেকেই মানে গ্রাসরুট ছাত্র রাজনীতি থেকে মানে পোর খেয়ে জাতীয় রাজনীতিতে আসেনি। আমি নাম ধরে বলতে পারি। কিন্তু এবার প্রথম যে দুইজনকে, স্পেশালি ডোনার ভাইও ছাত্র রাজনীতির পোর খাওয়া, কিন্তু রিজভী আহমদ এবং আমানুল্লাহ আমান তারা অত্যন্ত এদেশের ছাত্র আন্দোলনের ক্ষেত্রে তারা অত্যন্ত উজ্জ্বল মুখ, এবং তাদেরকে তারেক রহমান স্থায়ী কমিটিতে নিয়ে এসে তারেক ওই পুরানো যে স্ট্যান্ডিং কমিটির এই কেমিস্ট্রিটাকেই উনি পরিবর্তন করে সামনের দিকে যারা আন্দোলন, সংগ্রাম এবং একেবারেই মাঠ পর্যায় থেকে যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন এবং জেল, জুলুম, হুলিয়া, সংগ্রাম, আত্মত্যাগ এর মধ্য দিয়ে যারা আসছেন তাদেরকে। আর আপনি আগের স্ট্যান্ডিং কমিটিটা দেখেন, এদের অনেকেই মানে বেসিক্যালি ছাত্র রাজনীতির সাথে এরকম মানে এই যে রিজভী আহমদ এবং আমানুল্লাহ আমান, এই দুইজনের মতো আমি দেখি না একজনও ওইখানে আছে। আপনি 3 জনের নাম বলেছেন। ইসমাইল জবিউল্লাহর এই সংযুক্তি কিভাবে দেখছেন? ইসমাইল জবিউল্লাহ আসছে, হি ওয়াজ নেভার বিন এ পলিটিশিয়ান, হি ওয়াজ এ ব্যুরোক্রেট, এবং সেই হিসাবে অত্যন্ত জ্ঞানী এবং গুণী, মেধাসম্পন্ন লোক, এবং তাকে টেকনোক্র্যাটের মতোই বুদ্ধিজীবী থাকে না ইয়েতে, এই টেকনোক্র্যাট মন্ত্রী থাকেন, তাকে বিশেষজ্ঞ হিসাবে ওইখানে একজন রাখা হয়েছে। এবং ইসমাইল জবিউল্লাহরও কিন্তু ছাত্র জীবনে কিন্তু ছাত্র রাজনীতির অভিজ্ঞতা রয়েছে। উনি ওই সময়ে 69-এ উনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলেন। স্থায়ী কমিটিতে যেই 19 জন সদস্য থাকার কথা, এখন পর্যন্ত 16 জন, এই 4 জন যুক্ত হবে, আরও আসবে। এতে বাকি 3 জন কি সহসায় যুক্ত হতে পারে? ধাপে ধাপে তো হবেই। মানে প্রক্রিয়াটা আমি বলবো যে এক ধরনের বন্ধাত্ব ছিল। তারেক রহমান হ্যাজ ওপেন দি মানে লকটা খুললো, এখন নিশ্চয়ই ধারাবাহিকভাবে উনি এটাকে সমৃদ্ধ করার দিকে যাবেন, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এবং এই যে নামগুলো এবার আসলো, দেখেন এদের ইমেজটা কিন্তু অত্যন্ত ক্লিন কাট। যে 4 জনকেই আসছে রাজনীতিতে বলেন, প্রশাসনেও, ইসমাইল জবিউল্লাহ কিন্তু অত্যন্ত একজন ক্লিন কাট ম্যান, উনি সচিব ছিলেন,
হ্যাঁ, তারপরে যে ডোনার আমাদের ড্যাবের একজন অন্যতম নেতা এদেশে মানে স্পেশালি ইয়েদেরকে ডাক্তারদেরকে সংগঠিত করার ক্ষেত্রে তার সাংঘাতিক বড় অবদান ছিল। এবং ব্যাপারটা ছিল যে এটা নিরলস ডাক্তাররা কিন্তু দেখা গেছে অতীতে আমরা বহু ডাক্তার দেখছি রাজনীতিতে, কিন্তু ওই ধারাবাহিকতা থাকে না। কিন্তু ডোনার ভাই কিন্তু ধারাবাহিকভাবেই এই রাজনীতিটার সাথে ছিলেন। জি, ডাক্তার রুবেল, আপনার কাছেও এই প্রসঙ্গে জানতে চাই যে বিএনপিতে কয়েকদিনের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো। দলের মহাসচিব হচ্ছেন রাষ্ট্রপতি, একসাথে আমরা দেখছি স্থায়ী কমিটিতে নতুন 4 জন মুখ যুক্ত হলো। সিপিবি হিসেবে কিংবা একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক লিডার হিসেবে এই পরিবর্তনকে কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সহ-আলোচক এবং দূরের এবং কাছের যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। এটা তো একটি ইতিবাচক বিষয় নিঃসন্দেহে। প্রথমটি হচ্ছে যে আমরা বাধ্য আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তবে সেই রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিএনপি আপাতত যাকে বা যাকে নিয়ে আগাচ্ছে তার ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষেরই একটা ইতিবাচক মনোভাব আছে। তারা বিএনপি করুক বা আমার মতো বিএনপি না করুক বা আমার মতো কমিউনিস্ট পার্টি করে থাকুক, তা সে দীর্ঘ 17 বছর এবং শুধু 17 বছর না, বাংলাদেশের পুরো 54 বছর, এমনকি মুক্তিযুদ্ধের সময়কাল, তার আগে 60-এর দশকের ছাত্র আন্দোলন, প্রগতিশীল ছাত্র আন্দোলন নেতা ছিলেন মির্জা ফখরুল। সব কিছু মিলিয়ে এটা একটা পজিটিভ ভাইব্রেশন আছে। আর এটা যেহেতু হবে, রাষ্ট্রপতিকে তো অবশ্যই বিএনপি থেকে পদত্যাগ করতে হবে, ফলে তার যে মহাসচিবের জায়গাটি সেটাও শূন্য হয়ে যাচ্ছে আর কি। ফলে বিএনপিকে তো এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটা পুরো এখন এই প্রস্তুতিটা কিভাবে হবে আর কি, এটা আমরা যেহেতু যেভাবে করে রাজনীতি করি, আমাদের দৃষ্টিতে এটা হওয়া উচিত হচ্ছে গণতান্ত্রিকভাবে আর কি, ডেমোক্রেটিক্যালি হোক, কাউন্সিলের মাধ্যমে হোক বা ইয়ে করে হোক। কিন্তু আমার দেশে বড় বড় রাজনৈতিক দলগুলোর আসলে দলের ভেতরে গণতন্ত্রের চর্চার জায়গাটা দুর্বল থাকে। তো তারপরেও আমার মনে হয় যে দলের নেতা কর্মীদের আস্থা থাকে প্রচণ্ড তাদের নেতা বা নেত্রীর উপরে আর কি, খুব অন্ধভাবে থাকে আর কি, কখনো কখনো মনে হয় আর কি। তবে এটা পজিটিভলি হতো, খুব ভালোভাবে হতো, বলা যেত আর কি। যেহেতু হচ্ছে 24-এর পর আমরা সব কিছুতেই একটি নতুন বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত মানেটা শুধু আগে যা ছিল সেটা বাতিলটা না, আগের চেয়ে ভালো, আগের চেয়ে আরো গণতান্ত্রিক, আগের চেয়ে আরো জবাবদিহিতামূলক, আগের চেয়ে আরো সৎ। এই যে বিএনপিতে সংযুক্ত হলো স্থায়ী কমিটিতে নতুন 4 জন মুখ, যেটা জনাব ঢালি বলছিলেন যে একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ কিংবা একেবারে ছাত্র অবস্থা থেকে শুরু উঠে আসা, কিন্তু কেউ কেউ এর বাইরেও রয়েছেন। আপনি এই সংযুক্তিকে কিভাবে দেখছেন অন্য একটি রাজনৈতিক দল হিসেবে? এখানে দুটো জায়গায় খুব আনন্দের হওয়ার কথা আর কি। যেহেতু আমিও ছাত্র রাজনীতি করছি, সেই থানা থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত স্তরে স্তরে। তো আর আমানুল্লাহ ভাইয়ের সম্পর্কে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যখন স্কুলে পড়ি, তিনি তখন ডাকসু ভিপি হন আর কি। ঘটনাচক্রে আমার স্কুলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিল আর কি, উদয়নে ছিল আর কি। তো আমরা ডাকসু ইলেকশনগুলোকে অন্যভাবে দেখতাম, সেই একদম ছোটোবেলার থেকে ওইভাবে দেখে এসেছি। ফলে আমরা স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলনটা, সেই আন্দোলনের যদি ধরেন আজকে যেমন পোস্টার বয়ে নাহিদ বা আসিফ, ঠিক সেই জায়গায় কিন্তু আমানুল্লাহ আমানরা ছিল সে সময়, ডাকসু ভিপি এবং জিএস, এরা ডাকসু নেতারা তারা কিন্তু সেই জায়গায় ছিল এরশাদ বিরোধী আন্দোলনে আর কি। তো আমার তো মনে হয় অনেক দেরিতে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে একেবারে চিফ হুইপ হয়ে যাচ্ছে, সরাসরি কত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা হচ্ছে অনেক দেরিতে আস্তে 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 সেই 90-এর পর আজকে কত বছর, প্রায় হলো তো কত 36 বছর, 36 বছর পরে দলের একটা শীর্ষ জায়গায় তিনি মোটামুটি এখন একটা জায়গায় এসছেন, এটা নিঃসন্দেহে আনন্দ। রুহুল কবির রিজভীকে আমরা যখন দেখি 17 বছর, যখন কেউ নাই, আমার সেই দিনের কথা মনে পড়ে আর কি। বিএনপি অফিস পুরো খালি, তিনি ওখানে রাত্রি যাপন করছেন, ঠিক আছে, ওখানে আবাসিকভাবে উনি থাকছেন আর কি। এবং প্রায় জেলখানা তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার হচ্ছে রিজভী, অনেক পত্রিকা মানে ঠাট্টা করে রিজভী আহমদকে বলতো বিএনপির আবাসিক নেতা বলতো, রেসিডেন্সিয়াল লিডার। তো তিনিও অনেক দেরি হলো আর কি, দেরি হলো আর কি।
আর বাকি আরেকজনকে জহিরুল্লাহ ভাইকে আমি আগে খুব একটা নিয়ে আনা করলো, বিশেষ করে 8 মাস যখন হচ্ছে 8-9 মাস যে ঐক্যমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকগুলোতে তার কাছাকাছি আসার আবার সুযোগ হয়েছে আমাদের। তো সেই ক্ষেত্রে তার প্রজ্ঞা সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে এবং তিনি আমারই ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের একসময় কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন আর কি। তো এই বিষয়, আর রিজভী ভাইও তো রাকসু নেতা, রাকসু জিএস ছিলেন একসময় ছাত্র মৈত্রী থেকে, পরে এবার ছাত্র দল থেকে ভিপি হয়েছেন। তো সেই ক্ষেত্রে এটা পজিটিভ যে রাজনীতি আবার রাজনীতিবিদদের হাতে আসবার যে বিষয়টা রয়েছে, যে রাজনীতিবিদদের হাত থেকে ফসকে চলে যাচ্ছিল আর কি, আবার ব্যাক টু মানে প্যাভিলিয়ন। তো এরকম একটা ভাইব্রেশন তো খুব ভালো লাগেই আর কি আপাতত আর কি। জি, জনাব ঢালী, আমরা তো দেখছি যে বিএনপি মহাসচিব রাষ্ট্রপতি হবার পথে, অলমোস্ট এখন শুধু একটা সময়ের অপেক্ষা, কিন্তু তিনি যে পোস্টে ছিলেন, মহাসচিব পদটি গুরুত্বপূর্ণ একটি পোস্ট, এই পোস্টে কি তাৎক্ষণিকভাবে কেউ ভারপ্রাপ্ত কেউ আসতে পারেন, নাকি আমরা নতুন মহাসচিব পেতে, বিএনপি নতুন মহাসচিব পেতে আরও অপেক্ষা করতে হবে কাউন্সিল পর্যন্ত? অবশ্যই আমি মনে করি, কারণ অতীতেও দেখেছেন আমাদের দেলোয়ার ভাই মারা যাওয়ার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 9 বছর অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি থাকতে হয়েছিল, কারণ ওই সময় বিএনপির পক্ষে আসলে ওই কনফারেন্সটা সম্মেলনটা বার্ষিক সম্মেলন হয়নি, এবং বার্ষিক সম্মেলন লাস্টে হলো 17 সালে, এবং 17 সালে বার্ষিক সম্মেলন হওয়ার পরে কিন্তু মির্জা ফখরুল বিকেম দি ফুল সেক্রেটারি। তো স্বাভাবিক কারণেই ডাক্তার সাহেব অবশ্য বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা। আমিও মনে করি আমাদের দল হয়তো কাউকে, আমাদের তো এইভাবেই আলোচনা হচ্ছে, একটা সম্মেলনের ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে নভেম্বর ডিসেম্বর বা আগামী বর্ষের প্রথম দিকে এটা সম্মেলনের আলোচনা হচ্ছে। তা আমার মনে হয় আমাদের মানে পার্টির চেয়ারম্যান অত্যন্ত গণতান্ত্রিক মানুষ, উনি ওর জন্য অপেক্ষা করবেন, এখন হয়তো কাউকে মানে সাময়িক দায়িত্ব দিবেন আর কি। জি, ডাক্তার রুবেল, আমরা দেখলাম যে রাষ্ট্রপতি নির্বাচন 20 তারিখে হতে যাচ্ছে। আগামীকাল যেই দুজন ক্যান্ডিডেট মনোনয়নপত্র জমা দিয়েছেন সেটা যাচাই বাছাই করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেখানে 70 অনুচ্ছেদ এখনও বলবৎ, মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া একেবারেই কাঙ্ক্ষিত এবং সেটাই হতে যাচ্ছে, কিন্তু এখানে নিশ্চিত পরাজয় জেনেও বিরোধী দল জামাত বা এনসিপি তারাই প্রার্থী দিল কেন? সেটা হচ্ছে একটু আলোচনায় থাকা এবং বিএনপিকে পারলে একটু সমালোচনা করার সুযোগটা তৈরি করা আর কি, যে এটা মনে করিয়ে দেওয়া যে এখনও 70 অনুচ্ছেদ বাস্তবায়ন হয় নাই, কিন্তু ওরা বলছে, হ্যাঁ এরকমভাবে বলার চেষ্টা করছে, নানা জায়গায় বলতেছে কেন 70 অনুচ্ছেদ দিল না, দিলে তো হচ্ছে বিএনপির সমর্থকরা সব ওই ইয়াকে ভোট দিয়ে দিত আর কি, ওদের পার থেকে ভোট দিয়ে দিত, এরকম আকাশ কুসুম আষাঢ়ে গল্প তারা বলছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এটা যে দেরি হচ্ছে, 70 অনুচ্ছেদ যে এখনো বাস্তবায়িত হলো না, এর যে সংশোধনী, এই ব্যাপারটা আমরা সবাই একমত। আমরা হচ্ছে ঐক্যমত্য কমিশনে ইউনূস সাহেব যেটা বলছিল যে যেই ব্যাপারে সবাই একমত থাকবে, মানে ন্যূনতম ঐক্যমত্য তৈরি হবে, সেটা সংস্কার করেই আমি আগায় যাবো আর কি। সেটা সংস্কার করেই ফেলতে পারতেন, আমরাও করতে পারতাম, ঝামেলাটা কোথায় বাধাইলো? কেন 70 অনুচ্ছেদ হচ্ছে গিয়ে পরিবর্তনটা হইল না তো জামাত এবং এনসিপির জন্য। এটা তো সংশোধনী অ্যামেন্ডমেন্ট তারা করতে দিচ্ছে না, ঠিক আছে? অ্যামেন্ডমেন্টটা যে কমিটি তৈরি করা যায়, সেই কমিটি থেকে তারা নিজেদেরকে উইথড্র করে নিয়ে যায়, অর্থাৎ তারা হচ্ছে করতে দিবে না, কারণ তাদের কথা হলো গায়ের জোরে একটা অসাংবিধানিক পথ, সেটা কি ইন দ্য নেম অফ রিফরমেশন, হ্যাঁ শুনো অ্যামেন্ডমেন্ট ছাড়াই তারা পরিবর্তন করবে সংবিধান, যেটা ভবিষ্যতে চ্যালেঞ্জড হবে, ভবিষ্যতে এটা চ্যালেঞ্জ হবে যদি এটা অ্যামেন্ডমেন্ট ছাড়া এই পরিবর্তনটা আপনি করেন। তো সেই ক্ষেত্রে অসাংবিধানিক পথে তারা হচ্ছে অগ্রসর হতে চায়, এবং তাদের অসাংবিধানিক পথে অগ্রসর হবার তাদের যে তাড়না আর কি, সেই তাড়নার জন্যই 70 অনুচ্ছেদ সংশোধন হয় নাই, এবং সেই কারণে এটা হচ্ছে হ্যাঁ নামকাওয়াস্তের মতোই তো 2/3 মেজরিটি আছে বিএনপির, তো বিএনপির এমপিরা তো হচ্ছে স্বাভাবিকভাবে তার নেতা, তার জনপ্রিয় নেতাকেই হচ্ছে বা তার পছন্দের প্রার্থীকেই তারা ভোট দেবেন। হ্যাঁ, এটা আগেই মানুষ বোঝে যে তাহলে রাষ্ট্রপতি কে হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে এখন এই জায়গায় আসার কারণটাই আমি বলি, জামাতে এনসিপি দায় করবেন সরকারকে, সরকার দায় করতে পারেন অন্য কাউকে, তবে আমার মনে হয় এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কম বেশ দায়ী অনেকের থাকতে পারে, তবে ওদের দায়টা কিন্তু মাথায় রাখতে হবে, জামাত এনসিপিও দায়ী। জি।
আমরা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত যাওয়া কিংবা না যাওয়া নিয়ে একটা বেশ আলোচনা শোনা যাচ্ছে। ভারতের মুখপাত্র জয়সওয়াল বলছেন দ্বিপক্ষীয় সফরে তারা আমন্ত্রণ জানিয়েছেন। ভারতের একটা গণমাধ্যম এনডিটিভি তারা একটি খবর করেছে যে এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যেই ভারতে যেতে পারেন তারেক রহমান। আসলে এই যে টানাপোড়েন চলছে এই সম্পর্কের মধ্যে তারেক রহমান কি আদৌ ভারতে যাচ্ছেন? বাংলাদেশের ধরেন বিএনপি একটা সবসময় সহনশীল এবং একটা ডেমোক্রেটিক অ্যান্ড প্র্যাগমেটিক একটা রাজনৈতিক দল। সেই হিসাবে ধরেন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় উই আর ভেরি মাচ পজিটিভ, অলওয়েজ ভারতের সাথে, কারণ আমাদের নিকটতম, অতি নিকটতম প্রতিবেশী। আমরা ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটার বর্ডার আছে, তারপরে কৃষ্টি, ইতিহাস, সব মিলিয়ে আমাদের সংস্কৃতি, সব মিলিয়ে আমাদের একটা এক ধরনের ঐতিহ্য রয়েছে। কিন্তু মাঝখানে তো সম্পর্কটা ভালো যাচ্ছিল না। হ্যাঁ, এটা ধরেন সম্পর্ক কিছু কিছু কারণে অবনতি হয়। এখানের গণ অভ্যুত্থানের পরে ভারতের দৃষ্টিভঙ্গি একরকম, এই ধরনের দৃষ্টিভঙ্গি 75-এর 15ই আগস্টের পরেও আমরা ভারতের দেখছি। আবার একটা সময় ইট ওয়াজ মেন্ডেড। তো আমরা আশা করি, আমরা বিএনপির হিসাবে আমরা অত্যন্ত ভারতের সাথে সুসম্পর্ক চাই, প্রতিবেশীর সাথে, এবং সুসম্পর্কটা হওয়া উচিত মর্যাদার ভিত্তিতে। কিন্তু মাঝে মধ্যে সমস্যা হয় ভারত, তাদের একটু বিগ ব্রাদার অ্যাটিটিউডের কারণে তারা নিজেদেরকে দক্ষিণ পূর্ব এশিয়ার বা দক্ষিণ এশিয়ার মোড়ল ভাবতে চায়। দাদাগিরি বলা যাকে, ওদের ভাষায় দাদাগিরি আর কি। তো এটা আসলে এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আজকের যুগে এই সমস্ত দাদাগিরি চলে না। এবং এই দাদাগিরি করতে গিয়ে ওরা নেপালের সাথে বন্ধুত্ব হারাইছে, ওরা মালদ্বীপের সাথে বন্ধুত্ব হারাইছে, শ্রীলঙ্কার সাথে বন্ধুত্ব হারাইছে, ইভেন মাদাগাস্কারের সাথেও তাদের একটা ভালো সম্পর্ক ছিল, সেটাও তারা হারাইছে। তো দাদাগিরিতে, কারণ এখন মানে যুগটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজিক স্লেজিংয়ের যুগ। কারণ এটা ওই কোল্ড ওয়ারের পরের যে এককেন্দ্রিক পৃথিবী এখন আর নাই, যে ভারতেরও প্রতিপক্ষ আছে, আমাদেরও মানে এটার সুযোগ নেওয়ার সুযোগ আছে। যেমন হ্যাঁ, আমাদের ভারতের সাথে বিভিন্ন প্রশ্নে আমাদের দ্বিমত আছে। এই দ্বিমতগুলিকে আমি মনে করি না, এগুলোকে আলোচনায় রেখে আলোচনার মধ্য দিয়ে ধীরে ধীরে এগুলোকে সম্পর্কে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। আবার দেখেন, আমাদের সাথে চীন হচ্ছে, চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, ইজ এ ভেরি গুড ডেভেলপমেন্ট পার্টনার। চায়নার সাথে ভারতের দ্বন্দ্ব আছে, চায়নার সাথে আমেরিকার দ্বন্দ্ব আছে, আবার আমেরিকা হচ্ছে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন। এই যে দুইটা, আর ভারত, উই ক্যান নট চেঞ্জ আওয়ার নাইবার। ভারতের সিকিউরিটি জোনের ভিতরে আমরা বসে আছি, কাজেই ভারত স্বাভাবিকভাবে চাইবে বাংলাদেশকে তার বলয়ের ভিতরে রাখতে। আর বাংলাদেশ, এই কারণেই দেখেন আমাদের প্রধানমন্ত্রী, ভারত খুব নাখুশ হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী চলে গেছে চায়না। তার মানে প্রাইম মিনিস্টার হওয়ার পরে হিজ ফার্স্ট ভিজিট ওয়াজ চায়না। সে চায়না ভিজিট, বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে তার প্রয়োজনে। ভারতের প্রয়োজনে তো আমরা পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে পারবো না। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে ভারতের সাথে যে বাংলাদেশের সম্পর্কটা বিরাজ করছে এখন পর্যন্ত, দৃশ্যমান যদিও বিভিন্ন আলোচনা শোনা যাচ্ছে, এবং ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ আলোচনা করছেন, তার দেশে গিয়ে নরেন্দ্র মোদীর সাথেও আলোচনা করে আসছেন। সম্পর্কের বরফ কি গলতে শুরু করেছে? আমরা সম্পর্কের বরফ ওনারা গোলাবেন কি গোলাবেন না, এটা তাদের বিষয়। বাট আমরা অত্যন্ত সঠিকভাবে যে
আমরা যে প্রতিবাদগুলো জানিয়েছি যে শেখ হাসিনা বারবার ওইখানে বসে বাংলাদেশ বিরোধী বা বাংলাদেশের সরকার বিরোধী বক্তব্য রাখছেন, যেটা যেহেতু উনি একজন সাজাপ্রাপ্ত আসামি, এটা উনি পারেন না। আবার দেখেন ভারতীয় সরকারের পক্ষ থেকে দ্বিচারিতা, একদিকে বলছে না আমরা ওনার কথার সাথে একমত না, আবার আরেকদিকে ওনাকে কথা বলার, ওনারা চাইলে তো এই সুযোগটা নাও দিতে পারেন। তো আমার মনে হয় যে আন্তর্জাতিক পরিসরে ভারতের এই ধরনের দ্বিচারিতা বন্ধ করা উচিত, এবং আমরা ভারত যে কাজগুলো করছে, ক্ষতিগুলো করছে আমাদের রিলেশনের ক্ষেত্রে, আমরা ভারতের মতো এই কাজগুলো করতে চাই না। এবং আপনারা জানেন যে 5ই আগস্টের পরে ভারতের 40টা মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তারা মিথ্যা বাংলাদেশের বিরুদ্ধে পুরানো ছবি দিয়ে, নতুন ছবি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে। এগুলো আপনার ধরাও পড়ছে যে তারা যে সমস্ত মিথ্যা। তারপরে এই যে শুভেন্দু নামে একটা লোক, উন্মাদের মুখ্যমন্ত্রী, সে উন্মাদের মতো বাংলাদেশ বিরোধী বক্তব্য না শুধু, এটা আমি বলবো এটা অত্যন্ত সাম্প্রদায়িক বক্তব্য সে বারবার দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। এবং এই ব্যাপারে আমরা, ওরা যত কিছুই করুক, আমরা ওদের ফাঁদে পা দেব না। বাংলাদেশ অত্যন্ত একটা স্বাধীন দেশ। বাংলাদেশ একমাত্র দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যে লড়াই করে স্বাধীনতা আসছে, আর অন্যেরা টেবিলে বসে স্বাধীনতা আনছে। বাংলাদেশ, ভারতের ভুলে যাওয়া উচিত না যে বাংলাদেশের ছেলেরা কিন্তু অস্ত্র হাত দিয়ে লড়াই করেছে, এবং প্রয়োজনে বাংলাদেশের মানুষ আবার অস্ত্র ধরতে জানবে। কাজেই টেবিলে বসবে না বাংলাদেশ। বাংলাদেশ তার সম্মান নিয়ে চলবে, কিন্তু কারো কাছে বাংলাদেশ মাথা নত করবে না। জি ডাক্তার রুবেল, এই যে আমরা যেটা শুনছিলাম যে ভারতের পক্ষ থেকে যে আমন্ত্রণটা প্রথমে জানানো হয়েছিল ব্রিক্স সামিটে যাওয়ার জন্য, যেটা সেপ্টেম্বরের 12 তারিখে হওয়ার কথা, কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে দ্বিপক্ষীয় বা দ্বিপাক্ষিক সম্পর্কে বা দ্বিপাক্ষিক যেই আলোচনা, সেটার জন্য এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যেই প্রধানমন্ত্রী যেতে পারেন। এখানে কিছু কি তাড়াহুড়ো হচ্ছে, কিংবা ভারত কি আসলে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটু আরও বেশি আন্তরিক হয়ে উঠেছে কিছুদিনের মধ্যে? ধন্যবাদ। এখানে আসলে এই যে আলোচনাটা আমরা করছি, সেই আলোচনার তথ্য সূত্রটা কোথায়? আমি যত বুঝি আর কি, যে এনডিটিভির একটি খবর থেকে আমাদের আলোচনা করতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের খুব হতাশা এবং দুর্ভাগ্যের ব্যাপার। আমরা, আমার দেশ, আমার কর্তৃপক্ষ, আমার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টির নির্দেশনা পাচ্ছি না। এখন আমাকে জানতে হচ্ছে ভারতীয় মিডিয়ার মাধ্যমে। আর ভারতীয় মিডিয়ার উপর ভরসা করাটা কতটা বিপজ্জনক সেটা হচ্ছে ভাই তো একটু আগেই তার রেফারেন্স দিলেন আর কি। তো কিন্তু এই জায়গাটা থেকে আমার মনে হয় একটু পরিষ্কার বা একটু স্বচ্ছ হওয়া দরকার। আমরা যতটা বুঝি এই টোটাল ঘটনা, ধরেন হচ্ছে 5ই আগস্টে, গত 10 দিনের একটা বিষয় যদি হিসাব করি, যে 5ই আগস্ট হচ্ছে যখন শেখ হাসিনা সেখানে হচ্ছে গিয়ে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখলেন। এই বক্তব্য রাখাকে কেন্দ্র করে দুই দেশের তো বিশেষ করে নতুন সরকার আসার পর, নতুন নির্বাচিত সরকার আসার পর, বিএনপি সরকার ক্ষমতা আসার পর কিন্তু আমার মনে হয় বরফটা গলেই গিয়েছিল, একটা ভালো পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু এইটা সবচেয়ে বেশি চরম সংকটের জায়গায় উঠে গেল সেদিন 5ই আগস্ট সন্ধ্যা থেকে আর কি, যখন দেখা গেল হ্যাঁ কনফার্মলি সে এখানে তার বক্তব্য রাখছে। তো এইটার পরে আমি একটু খেয়াল করছি যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের বা ইন্ডিয়ান ইয়েদের অ্যাটিটিউডটা কি টুয়ার্ডস বাংলাদেশ, সেই জায়গাতে আমি একটু স্বস্তি পাইছিলাম। কারণ এই যে মুখপত্র জয়সওয়াল, এই জয়সওয়াল তখন একটি বক্তব্য দিয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে বেশি দিন আগে না, 1 সপ্তাহের মধ্যেকার ঘটনা, 7 দিন আগের ঘটনা, যে বিএনপি গভর্নমেন্টকে তারা বলেছেন এটা হচ্ছে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্ট, এটা একটা বৈধ, একটা গঠনতান্ত্রিক সাংবিধানিক একটি সরকার। এই সরকার সম্পর্কে
ওদের ভাষায় এক্স প্রাইম মিনিস্টার যেটা বলেছেন সেটার সাথে ভারত গভর্নমেন্ট সেটাকে অ্যাফিলিয়েশন দিচ্ছে না। তাদের একদম স্টেটমেন্টটা এরকম ছিল যে শেখ হাসিনার বক্তব্যকে অ্যাফিলিয়েশন দিচ্ছে না। এইটা তো এইটা কিন্তু একটা জনগণ এবং সরকারের, ঠিক আছে, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী জনপরিষদ এবং বর্তমান নির্বাচিত বিএনপি সরকার উভয়েরই কিন্তু এক ধরনের মরাল উইনের জায়গা। এবং তারপরেও আমরা দেখেছি এর আগেও দীনেশ ত্রিবেদী আসবার পর দেখেছি সে প্রথম থেকেই যে কথাটা শুরু করেছেন এবং সে কথা আবার সে রিপিট করেছেন, সেকেন্ড টাইম রিপিট করেছেন যে দুই দেশের শীর্ষ নেতা কিংবা দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেকার যে বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়েই আমাদের টিস অ্যান্ড বিটস যত আমাদের ডিসপুটসগুলো আছে, প্রবলেমগুলো আছে, এইগুলোকে একটা সলিউশনের দিকে নিয়ে যাওয়া সম্ভব। অর্থাৎ একটা আবেদন, একটা আর্তি তাদের কাছেই আছে বাংলাদেশের সাথে সমস্যাটা সমাধান করার। এটাও কিন্তু আমরা মনে করি আমাদের একটা আপার হ্যান্ড পজিশন, ঠিক আছে, আমাদের একটা আপার হ্যান্ড পজিশন। এবং আমাদের সরকার কিন্তু এটার ব্যাপারে খুব বেশি বলেননি। প্রথমত আমরা দেখেছি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াকশন ব্যক্ত করতে আপনার 5ই আগস্টের সেই প্রেস কনফারেন্সের পর। আবার আমরা কয়েকদিন আগে তাকে দেখেছি যে এটা একটা ডিক্লারেশন আসা যে হ্যাঁ প্রাইম মিনিস্টার মেবি সে ভারত যেতে পারে আর কি, ভারত যাবেন আর কি। আর ভারত যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আছে, তারেক রহমান ঠিক এই মুহূর্তে তো আপনি বিমস্টেকের তিনি চেয়ারপারসন, হ্যাঁ, বাংলাদেশ চেয়ার ওন করে এবং তিনি দেশের প্রধান হিসাবে তিনিও চেয়ারপারসন আর কি। তো ব্রিক্সের সম্মেলনে আসলে যাওয়াটা একটু কঠিন বাংলাদেশের এবং অসম্ভব, কারণ বাংলাদেশ ব্রিক্সের মেম্বারশিপ পান নাই। এর আগে গভর্নমেন্ট হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট খুব চেষ্টা করেছেন ব্রিক্সের মেম্বার হওয়ার জন্য, কিন্তু তখন ব্রিক্সের মেম্বারশিপ ব্রিক্স দেয় নাই। এবারও যে ব্রিক্সের কনফারেন্সে এখানে অংশগ্রহণ করতে পারছে বাংলাদেশ, সেটা হচ্ছে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে, চেয়ারপারসন হিসেবে। আমার মনে হয় এই অপশনটা নেওয়া দরকার। এটা নট মানে শুধুমাত্র বাইলেটারাল রিলেশন, ইন্ডিয়া বাংলাদেশের বাইলেটারাল রিলেশন ব্যাপার না। এখানে আসছে হচ্ছে গিয়ে আপনার রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এখানে শিপিং আসবে, এখানে চায়নারি আসতেছে লুলা ডি সিলভা, আপনার ব্রাজিল এরিয়া আসতেছেন সাউথ আফ্রিকান নেতা। অর্থাৎ এটা অনেক ভাস্ট, সারা ওয়ার্ল্ডের একটা ভাস্ট ব্যাপার আর কি। এবং সেইখানে বাংলাদেশকে প্রকাশ করা দরকার এবং তারেক রহমান নিজেকেও প্রকাশ করা প্রয়োজন ওই জায়গাটাতে। এবং আমার মনে হয় ডিপ্লোম্যাটিক নর্ম অনুযায়ী আর কি এটাকে সেইভাবে স্মার্টলি ডিল করা দরকার সরকারের। জি, জনাব ঢালী, আমরা দেখলাম যে বিরোধী দলের চিফ হুইপ একটা মন্তব্য করেছেন যে শেখ হাসিনা সহ যারা ভারতে পালিয়ে আছেন তাদের ফেরত না আসা পর্যন্ত কিংবা গণহত্যাকারীদের ফেরানোর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত না কোনো সিদ্ধান্ত আসছে ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী ভারতে যাওয়া ঠিক হবে না। তিনি বলছেন যে জনগণ এটা মেনে নেবে না। তাহলে শেষ পর্যন্ত এটা রাজনীতিতে যদি প্রধানমন্ত্রী যায়, সেটা বাংলাদেশের রাজনীতিতে কি খুব বড় কোনো ইস্যু হতে পারে? যিনি বলেছেন আমি তার মানে কি কারণে বলেছেন আমি জানি না, তবে এই বক্তব্যের মধ্যে দিয়ে তার রাজনৈতিক প্রজ্ঞা প্রশ্নবিদ্ধ। বিলেটারাল বাইলেটারাল রিলেশনটা এইভাবে হয় না। আপনার সারা পৃথিবীতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলতেছে, আলোচনাও চলতেছে, সবসময় দেখছি। এখনো আপনার চীন ইন্ডিয়া ওই বর্ডারে প্রতিদিনই হচ্ছে, চীন জায়গা দখল করে বসে আছে অরুণাচলে। তারপরেও তাদের তো আলোচনা থেমে নেই। তারপরে বন্দি বিনিময় আপনি দেখেন পাকিস্তানের সাথে কত সুসম্পর্ক, তাদের চিরশত্রু, অথচ বন্দি বিনিময় চুক্তি হচ্ছে, আলোচনা হচ্ছে, এর মধ্য দিয়ে হচ্ছে আলোচনা কোনো জায়গায় বন্ধ থাকে না। সারা পৃথিবীর যে কূটনৈতিক যে পরিভাষা, যা কূটনৈতিক যে একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের সাথে উনি যে বক্তব্যটা দিচ্ছে, আমি বলবো যে ইটস ভেরি মাচ চাইল্ডিশ। এবং যে কোনো বিষয় তো আলোচনার মধ্য দিয়েই সমাধান আসতে পারে। সারা পৃথিবীতে যুদ্ধ হয়েছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ভার্সাই চুক্তি হয়েছে ফ্রান্সে, হ্যাঁ, তো শেষ হয়েছে কিন্তু আলোচনার মধ্য দিয়ে। তো এইগুলোকে ওনাদের উচিত আর কি, এরা একটু বিশ্ব রাজনীতি নিয়ে লেখাপড়া করে তারপরে এই ধরনের বক্তব্য, ওই বালখিল্যের মতো বক্তব্য দেওয়া উচিত না। রাষ্ট্র নিয়ে ওনার দলকে বলতে পারেন উনি যে আমার দল ভারতের কারোর সাথে আলোচনা করবে না, আগে এটা বলুক, রাষ্ট্রকে না। উনি এইটা চ্যালেঞ্জ দিয়ে বলুক যে আমার দল
ভারতের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে বা ভারতের কোনো রাজনীতিকের সাথে আমার দল কোনোদিন যাবে না, আগে এটা বলুক। জি, ওইটা বলবে না, ভারতের এমবাসিতে দাওয়াতে ঠিকই যাবে। হ্যাঁ, আমরা ভারতীয় হাই কমিশনারের বক্তব্য শুনলাম যে যেখানে তিনি আজকে সকালেই বলেছেন যে পারস্পরিক শ্রদ্ধাই সমৃদ্ধ হচ্ছে ঢাকা দিল্লি। তার মানে কি দুদেশের যে সম্পর্কের কথা আমরা বারবার বলার চেষ্টা করছি, সেই সম্পর্ক কি এই আলোচনার টেবিলে এগোচ্ছে? আলোচনা টেবিলে বসলে অবশ্যই সম্পর্ক অগ্রসর হওয়ার সম্ভাবনাটা আছে, থাকবে। ঠিক আছে, বাংলাদেশ এন্ড থেকেও আমাদের কতগুলো চাওয়ার ব্যাপার আছে। শুধু কি হচ্ছে, শেখ হাসিনা, আমার তো এই বছর গঙ্গা চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, তো এই ব্যাপারটা কি আপনার সলভ করা লাগবে না? আপনাকে ঢাকায় বসে দিল্লি না ঢাকা স্লোগান দিল্লি সমস্যার সমাধান হয়ে যাবে, বা গালাগালি করলে সমস্যার সমাধান হয়ে যাবে? কোনো সমস্যার সমাধান হয়ে যাবে না। ঠিক আছে, তখন আমার আবার ওয়াশিংটনের পাস ধরতে হবে। ঠিক আছে, মৌলানা ভাসানীর সেই বক্তব্য যে পিন্ডি ছেড়েছি দিল্লি যাব না, এখন আমাদেরকে বলতে হবে দিল্লি ছেড়েছি ওয়াশিংটন যাব না। ঠিক আছে, এই জায়গায় আমাদেরকে তখন আসতে হবে আর কি। তো এই ক্ষেত্রে মানে আমি ওনার সাথে ঢালিবের সাথে খুবই একমত যে এটা টোটালি একটা ইম্যাচিউর বক্তব্য, খুবই ইম্যাচিউর বক্তব্য। আমার মনে হয় তার দলের যারা নেতাকর্মীরা আছে, যারা একটু ম্যাচিউর, একটু রাজনৈতিক পড়াশোনা করো, তারাও জানে যে এটা কি বললো আর কি, বলা লাগে বললো। যদি পপুলারিটি হয়, একটা পপুলিজম তৈরি করে, রেটোরিক বললেন যে রেটোরিক, এটা একটা পলিটিক্যাল রেটোরিক, কিন্তু এই পলিটিক্যাল রেটোরিকের আমার মনে হয় আমলেই নেওয়ার আমাদের প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো অনেকগুলো ইস্যু, বর্ডার কিলিং আছে, হ্যাঁ, সীমান্তে আমাদের মানুষদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের পানির সমস্যা রয়েছে, তারপরে আমাদের এখানে বাণিজ্যিক একটা জায়গায় একটা রীতিমতো আমরা কিন্তু অবরোধের মধ্যে আছি, এটা কোথাও আলোচিত হয় না। হ্যাঁ, আমরা কিন্তু ভুটানে, হ্যাঁ, আমরা ভুটানে কিন্তু প্রচুর অনেক প্রোডাক্ট আমাদের অনেকগুলো কোম্পানি হচ্ছে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পাঠাতে পারে, সবচেয়ে জ্বালানি। হ্যাঁ, হয়তো আমরা নেপালেও বিক্রি করতাম, আমরা ভারতের নর্থ ইস্টের বিভিন্ন বিশেষ করে মেঘালয়, শিলংয়ে দেখবেন যে ছোট ছোট যে দোকান, মুদির দোকানে আমার দোকানে দেখতেন যে আমাদের চানাচুর কোম্পানির চানাচুর পাওয়া যেত। হ্যাঁ, নাম বললাম না, নাম আর কি, বিভিন্ন কোম্পানি, হ্যাঁ, বাংলাদেশি কোম্পানির মানে প্রোডাক্ট পাওয়া যেত। এখন যার দেখবেন একটাও নাই। অর্থাৎ তারা, আমরা ওখানে যে ট্রান্সশিপমেন্ট ব্যবহার করতাম সেটা তারা বন্ধ করে রাখছে। ঠিক আছে, কিন্তু ওদের প্রোডাক্ট আবার আমাদের ঠিকই নিতে হচ্ছে, আমরা অনেক সময় নিতে পারতো, আলু পেঁয়াজ থেকে শুরু করে মরিচ পর্যন্ত আবার নিতে হচ্ছে, কাঁচা মরিচ নিতে হচ্ছে। তো এই জায়গাগুলো তো আমার হলো বাণিজ্যিক কিছু সমস্যা আছে, আমার ভিসা সংক্রান্ত সমস্যা আছে। আমার তো খুব আবেগিক কথা বলে, ইউনুস সাহেব একটা আবেগিক কথা বলে দিল যে আমরা ভারতে চিকিৎসা করতে যাব না, আমরা কই চিকিৎসা করতে যাবো, থাইল্যান্ডে যাব, চায়নায় যাব। তো আমার ছোটোখাটো একটু অভিজ্ঞতা আছে আর কি, থাইল্যান্ডের চিকিৎসা বা ভারতের চিকিৎসা ব্যাপার, যদিও আমি আমার নিজের আত্মীয় স্বজন বা আমার চিকিৎসা বাংলাদেশেই করি। আমার হার্টের যদি এনজিওপ্লাস্টি করেছি বাংলাদেশেই করি। ইউনুস সাহেবদের আবার দাঁত ফেলতে হইলেও যেতে হয় ফ্রান্সে আর কি, আমাদের যেতে হয় না আর কি। তো তারপরও উনি যদি ন্যূনতম একটা ইয়ে থাকেন যে ভারতে চিকিৎসার খরচ কত আর চায়না যাইতে প্লেন ভাড়া কত। ঠিক আছে, আমরা ভারতে যাই, আমাদের লোকজন পারলে হাইটে চলে যায় আর কি, ভারতে ইয়া দেওয়া পেট্রোপল বেনাপল দেয়া হাইটে চলে যায়। তো এগুলো কতগুলো প্র্যাগমেটিক ব্যাপার আছে, বাস্তবমুখী কতগুলো বিষয় আছে, খালি আবেগময় কথা বলে না। ফরিদা আপা আমাদের উপদেষ্টা হয়ে শুনেছিল কি ইলিশ মাছ আর ভারতে যাবে না, কদিন পর দেখলাম যে ইন্টারিম গভর্নমেন্ট টনে টনে ইলিশ ইউনুস সরকার ভারতে পাঠাইলো। তো মুখে বলবে একটা ওরা, আর কাজে করবে আর একটা। আমার মনে হয় এই জায়গাটাতে বিএনপি গভর্নমেন্ট বা তারেক রহমান সাহেব এই জায়গাটাতে হচ্ছে আমি আবারও করতেছি যে প্রপার একটা ডিপ্লোম্যাটিক নর্ম বজায় রাখতে হবে। আমাদের দেশের আগের সমস্যা ছিল কি, আগের সমস্যা ছিল আমরা খুবই নতজানু ছিলাম। ঠিক আছে, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যেটা ছিল হচ্ছে এইটা বন্ধুত্ব রক্ষার বিনিময়, এটা খালি আমরা মানে সম্প্রদান কারকে দান করে যাওয়ার মতো ব্যাপার ছিল আর কি। কিন্তু ডিপ্লোমেসি হবে উইন উইন, আই কন্টাক্ট, চোখে চোখ রেখে কথা বলতে উইন উইন হতে হবে। উইন উইন, তুমি তোমার অখণ্ডতা রক্ষা করতে চাও, আমি তোমাকে সহযোগিতা করব। কিন্তু আমার তো ভাই পানি নাই, আমি তো না খাই মারা যাচ্ছি, হ্যাঁ, আমার পানি দাও, আমি তোমার নিরাপত্তায় তোমাকে সহযোগিতা করব, তোমার নিরাপত্তা রাখবে, তুমিও নিবা আমিও দিব, কিন্তু আমি তোমার সব দিব, হ্যাঁ, আর তুমি আমাকে কিছু দিবা না। এই যে একপাক্ষিক প্রেমের মতো ব্যাপার স্যাপার, ঠিক আছে, এটা বাংলাদেশকে ডুবিয়েছিল। এই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই মুহূর্তে বাংলাদেশ বের হয়ে আসছে। তো বের হয়ে আসার পর সে আলোচনা টেবিলে বসবে, চোখে চোখ রেখে কথা বলবে এবং উইন উইন ডিপ্লোম্যাসি নিয়ে তাকে সামনের দিকে অগ্রসর হতে হবে। আর এটা যদি আপনি না যান,
হ্যাঁ, তাহলে ভারতের কাজ করেই যাবে আর কি। এবং তিক্ত ভারত হাসিনাকেও দেবে না, ভারত হচ্ছে পানিও দেবে না, বাস কিছুই দেবে না। জি, জনাব ঢালি, এই একটু রাজনীতির বাইরে একটু আলোচনা করতে চাই। আমরা দেখছি দেশে বিদ্যুৎ এবং গ্যাসের চরম সংকট বিরাজ করছে, বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে। বাসা বাড়িতে গ্যাস নেই, গ্যাসের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। দুটি এলএনজির টার্মিনালের মধ্যে মাঝে মাঝে একটি ভালো হয়তো আর একটা নষ্ট হয়ে যায়, এরকম টাইপের কারিগরি সমস্যার কথা আমরা শুনছি। এর পেছনে আসলে মূলত দায়ী কে? মানে এটা কি শুধুই অব্যবস্থাপনার জন্য দায়ী এরকম কিছু, নাকি এর পেছনে ভিন্ন কোনো হেতু থাকতে পারে? না, মানে অব্যবস্থাপনা তো কিছুটা হলেও আছে, এটা অস্বীকার করার কোনো যুক্তি নেই। কিন্তু এই যে ইট ইজ মানে আপনি দেখেন যে 25 সালের মানে 24-23 সালের শেষ দিক থেকেই কিন্তু এই বিদ্যুতের যেটা গত সরকার এই বিদ্যুৎ ক্ষেত্রে প্রায় মানে এই কুইক রেন্টাল সহ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে 26,000 মেগাওয়াট পর্যন্ত তারা ঘোষণা দিয়েছিল, কিন্তু বাস্তবতা দেখা গেছিল কিন্তু ভিন্ন। 15-16 হাজার মেগা 15,000-এর মতো ছিল, এবং 15,000 না, যেদিন মানে তদানীন্তন প্রধানমন্ত্রী ঘোষণা করছেন যে আমাদের এখন উৎপাদন 26,000 মেগাওয়াট, ওই দিন দেখা গেছে 13,000 কত মেগাওয়াট, পিডিবির রেকর্ড। কিন্তু কিন্তু মানুষ তো বলে বিএনপি আসার পরে মানুষ বেশি ভোগান্তিতে পড়েছে। কিছুটা ধরেন আমরা এত বছরের যে লিখেছি, এখনো পর্যন্ত আমরা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের সরকার এখনো পর্যন্ত আমরা কিন্তু পুরোপুরি কনসলিডেট করতে পারিনি। 4 মাস 5 মাস সময় কিন্তু একটা সরকার মানে এত বেশি দ্রুত এক্সপেক্ট করাটা ঠিক না। উই আর ট্রাইং হার্ড। আমরা আশা করি এগুলো ধরেন সমস্যাটা কোথায়, যেমন ওই সরকার মানে ওই কুইক রেন্টাল দিয়ে কোনো রকমে এগুলো মানুষকে, এক শ্রেণীর মানুষকে টাকা কামানোর সুযোগ দিছে। আবার আপনি দেখেন আমাদের বিদ্যুৎ উৎপাদনের দিকে গেছে, কিন্তু সঞ্চালন যে লাইন, যেটা বেসিক, যেখান থেকে সঞ্চালন হবে সেখানে ওইটা পাকিস্তান টাইপের, তাদের ক্যাপাসিটি ওই পরিমাণ ক্যাপাসিটি নেই এই সঞ্চালন লাইনের। সেই দিকে কিন্তু আমরা কেউ নজর দেয়নি, খালি উৎপাদনের দিকে গেছি। কিন্তু গ্যাসের তো লাইন আছে, লাইন আছে, কিছু অপব্যবস্থা আছে। আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে। এখানকার যে বাংলাদেশ তো সবসময় চলছে সিন্ডিকেট দ্বারা, হ্যাঁ, এবং শুনছি এই গ্যাসের মানে এটাকে ব্যক্তি মালিকানায় নিয়ে যাওয়ার জন্য ভারতের আদানিরা এখানে ভর করছে বসুন্ধরার উপরে, হ্যাঁ, এবং তাদের মাধ্যমে এগুলো ওই মাফিয়ারা কন্ট্রোল করতে চাচ্ছে, আর বিএনপি ইজ ফাইটিং এগেনস্ট দেম। হ্যাঁ, কতটুকু পারবে আমি জানি না। এই কারণেই কি এই ক্রাইসিসটা হতে পারে, বা এর ক্রাইসিস মাফিয়ারা সবসময় দেখবেন তারা একটা ক্রাইসিস ক্রিয়েট করেই তখন বলে যে দাও, আমাদের কাছে দিয়ে দাও, আমরা উইল টেক ওভার এবং আমরা এগুলো করব। এটাই সারা পৃথিবীতে দেখা যায়, এবং সেই কর্মটাই করছে বিএনপি। আমি মনে হয় আমাদের প্রাইম মিনিস্টার এই ব্যাপারে খুবই সচেতন। উনি প্রতিদিনই এই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন, এবং আমি বিশ্বাস করি আগামী 2-1 সপ্তাহের ভিতরে এই সিচুয়েশনটা অনেকটা ওভারকাম হয়ে যাবে। কারণ আমাদের তো উৎপাদনের যে ইগুলো, তারপরে রূপপুর থেকেও নতুন এখন আসছে, বিদ্যুৎ যুক্ত হচ্ছে। মাঝখানে দেখেন কঠিনভাবে আদানি, যেখানে 2400 মেগাওয়াট উৎপাদন হয়, তারা টোটাল উৎপাদনটা সাপ্লাই দেওয়াটা আমাদের বন্ধ করে দিলেন। তো ইট ওয়াজ এ পলিটিক্যাল স্যাবোটাইজ বাংলাদেশের বিরুদ্ধে। তো এগুলো এত স্যাবোটাইজ, এত বহুর্মুখী চাপ মোকাবেলা করে সরকার টিকে আছে, এবং মাথা তুলেই টিকে আছে। এখনো ওই রকম কোনো মানে ক্রাইসিস তো থাকবে সমাজে। তা আপনি দেখেন আমাদের কিন্তু এই যে ইনফ্লেশন অনেক কমে আসছে, আগের থেকে যে সিচুয়েশনটা 9 ছিল ইনফ্লেশন। আমরা মূল্যস্ফীতি নিয়ে একটু পরে আলোচনা করতে চাই। আমরা এই যে গ্যাস সংকট নিয়ে আলোচনা করছিলাম, ডাক্তার রুবেল, আপনিও কি এটার সাথে একমত যে এই বেসরকারি খাতে দিয়ে দেওয়ার কারণে কিংবা যে আলোচনা চলছে এটা কোনো কারণ হতে পারে কিনা? আমরা যেটা দেখছি, দুটি এলএনজি টার্মিনাল, এক্সিলারেট যেটা একটা মার্কিন কোম্পানি চালায়, এবং সামিট
দুটির মধ্যে একটি ভালো হলে আর নষ্ট হয়ে যায়, এই খুব কাছাকাছি সময়ের মধ্যে এরকম নষ্ট হয়ে যাওয়ার পেছনে কি ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? দেখেন, দুটোই তো এখন আমাদের হাতে না। এক্সেলারেটও আমাদের হাতে না, সামিটও আমাদের হাতে না। বেসিক্যালি এক্সেলারেট আমার দেশে এলএনজির একমাত্র টার্মিনাল, একটা মাত্র এফএসইউ দিয়ে আমাদের দেশে গ্যাস আসে আর কি। এবং সেখানে একটা মানে যে কারণটা আমরা শুনেছি আর কি, এটা তো মানে শর্ট সার্কিট থেকে আগুন, যেটা হলো বেসিক অনেক দিন, প্রায় 2-3 সপ্তাহ এখানে ল্যাপস হয়েছে, সেই ল্যাপসের এখন একটা বিরাট ঘাটতি চলতেছে। তবে এটা যদি বলতে হয়, আপনি ওনাকে প্রশ্ন করছিলেন অব্যবস্থাপনাই দায়ী কিনা, আমি বলবো এটা হচ্ছে আমার দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন শাসক দলের ভুল নীতির কারণে ঘটেছে। এবং শেষ পর্যন্ত আমরা একটা কথা খুব বেশি বলতাম আমরা বিগত 17 বছর শেখ হাসিনা বলে, যে সরকারের ভুল নীতি এবং দুর্নীতির কারণে বাংলাদেশের জ্বালানি সেক্টরে সব সমস্যা তৈরি হচ্ছে। যেমন রেন্টাল এবং কুইক রেন্টাল, এটা একটু পরিষ্কার হওয়া দরকার আর কি, যে এটা আসলে আমরা বিপদটা আমাদেরকে এরকম বিপদে পড়তে বলছি। ওই যখন দেখবেন যে 27,000 মেগাওয়াটের কথাটা আসছিল আর কি, এত বিশাল মেগাওয়াট আমরা বিদ্যুৎ রেকর্ড করে ফেলছি, তখন বাংলাদেশের চাহিদা আসলে কতটুকু ছিল? আমার দেশের চাহিদা তখন ভাই বলছে ওই 13-14-15,000 হচ্ছে আমার দেশে তখন চাহিদা ছিল 16,000। হ্যাঁ, মানে আমার দরকার নাই এই বিদ্যুতের। আর এখানে সমস্যাটা কোথায় জানেন? রেন্টাল এবং কুইক রেন্টালে, যে আপনি তার সাথে চুক্তি করবার পর আপনার বিদ্যুৎ লাগুক আর না লাগুক, ঠিক আছে, জ্বালানি তেল পুড়ায়ে তারা বিদ্যুৎ উৎপাদন করবে। এখন আমার যদি কম লাগে, আমি কম টাকা দিলে হবে না, আমাকে ওর টোটাল যা ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমাকে টাকা দিয়ে দিতে হবে। এটা হলো একদম মানে বলা যায় চূড়ান্ত একটা ভুল নীতি। হ্যাঁ, এটাতে যেটা আপনি কনফার্ম করতে পারছেন, আপনি নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ দিতে পারতেছেন, দিয়ে হয়তো মানুষ একটু আরামে থাকতেছে। কিন্তু দেশের 12টা-13টা বাজে যেতেছে, দেশের উপর একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যাচ্ছে দেশের অর্থনীতির, বিশেষ করে ক্যাপাসিটি চার্জের নামে। ক্যাপাসিটি চার্জের নামে এই জায়গাটাই ছিল একটা বড় ধরনের ব্যাপার। এবং এইটাকে আসলে সমাধানটা কি হবে, এটার বিকল্পটা কি হবে, সেই বিকল্পটা এই মাঝখানে যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারা বিকল্প তৈরির আগেই এখানে একটা বড় ধরনের চেঞ্জ আনার চেষ্টা করছে। সমস্যাটা হয়ে যায় কিন্তু, যেমন হামের যে সংকটটা আছে সেটা কিন্তু এখানেই কারণ আছে। আচ্ছা, এখানে মনে হয় কোনো ঘাপলা আছে, এখানে মনে হয় কোন দুর্নীতি আছে, টোটালটাই বন্ধ করে দিলাম, তাইলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, আপনি এই জায়গাটা তো আপনি আগে অল্টারনেটিভটা তৈরি করতে হবে। আমার হচ্ছে সে বাল্ব দিয়ে কাজ হচ্ছে না, আমি এলইডি লাইট লাগাবো, তো আমি এলইডি লাইট লাগানোর ব্যবস্থা ঠিক মতো না করে আমি টিউবলাইট খুলে ফেলাই, তো আমার ঘর অন্ধকার থাকবে। তো আমার বিকল্প ব্যবস্থা তো তৈরি আগে তৈরি করতে হবে আর কি। আর বিকল্প ব্যবস্থা তৈরি করার জন্য আমরা বারবার বামপন্থীরা যেটা বারবার বলে আসছি, সেটা হলো আমার যে সরকারি মালিকানায়, জনগণের মালিকানায় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো ছিল, সেইগুলাকে রিকনস্ট্রাক্ট করা, সেইগুলাকে আরো বিনিয়োগ করা, ঠিক আছে। এবং আমাদের হচ্ছে গিয়ে বিকল্প অনেক পথে হচ্ছে গিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, সেই জিনিসগুলোর দিকে যেতে হবে। এবং আপনার বায়োগ্যাসের একটা বিষয় ছিল, এর আগে বিএনপি সরকার আমলে বায়োগ্যাসের খুব আলোচনা হতো আর কি, মানে আগে খালেদা জিয়া গভর্নমেন্টের সময়। বায়োগ্যাসের ব্যাপারটা তো একেবারে এখন আমাদের কাছ থেকে বাতিল হয়ে গেছে। বিএনপি সরকার এখন যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা কি আসলে যুক্তিসঙ্গত? এখন তো তাকে চূড়ান্ত প্রেশারের মধ্যে থেকে মানে মিনিমাম কিছু তার করতে হচ্ছে। এইটাকে যদি হচ্ছে গিয়ে ঠিক করতে হয়, তাকে অনেক দিন সময় লাগবে আর কি। কিন্তু তার মধ্যে আবার হচ্ছে নানা রকম বিপদ আপদ ঘটতে পারে আর কি। আপনার মনে আছে কনসার্ট মুভমেন্টের কথা, মনে আছে আপনার হচ্ছে শনির আখড়ার মুভমেন্টের কথা, এর আগের বিএনপি আমলে। তো এরকম জনগণের ধৈর্য তো আবার খুব রক্ষা করা মাঝে মাঝে কঠিন হয়ে যায় আর কি। আর এদিকে তো আবার জামাত, এনসিপি তারা একটা লং মার্চেরও ঘোষণা দিয়ে রাখছে আর কি এই গ্যাসের ইস্যুতে। তবে আমি বলি, বাংলাদেশের সবচেয়ে পুরাতন গ্যাস নিয়ে তারা এখন আজ পর্যন্ত আন্দোলন করছে, পড়াশোনা করছি এবং আন্দোলন করছি, এমনকি আমি জেলও খাচ্ছি। আলী ভাই যখন আগের বার ক্ষমতা আসছে, আমি প্রথম কেন্দ্রীয় ছাত্র নেতা, ছাত্রলীগের নেতাদের আগে আমি প্রথম ছাত্র নেতা অ্যারেস্ট হয়েছিলাম 15ই নভেম্বর 2001 সালে। জেল খাটতে হয়েছিল আমার সে সময়। তো ইস্যু ছিল কিন্তু এই তেল গ্যাস বিদেশিদের হাতে বিরাষ্ট্রীয়করণ করবার যে বিষয়টা ছিল, সেই ইস্যুতেই কিন্তু আমরা প্রোগ্রাম করছিলাম বা আমরা হরতাল করছিলাম আর কি। তো আমরা পুরাতন এই আন্দোলনে, ওরা নতুন নতুন আসছে গ্যাস নিয়ে আর কি করতে, শেষ করতে হবে। তো কিন্তু আমি যেটা মনে করি যে এই জায়গায় হচ্ছে জনগণের ইয়াটাকে, সেন্টিমেন্টকে ধারণ করে
একটা বাস্তবমুখী সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। জি জনাব ঢালি, আপনার কাছে 1 মিনিটে জানতে চাইবো, আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন যে আমরা গত মাসে চাইতে এই মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, কিন্তু যদি আমি বাজারের কথা চিন্তা করা যায়, চালের দাম বাড়তি, সবজির দাম বাড়তি, বিদ্যুতের দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এমনকি জ্বালানি যেটা আমরা তেল, সেটাও দামে তো বেড়েছে। তাহলে কোন জায়গায় স্বস্তি দেওয়ার জন্য কাজ করছেন? অ্যাকচুয়ালি ওই যে বাজারের যে জিনিসগুলোর সাথে কিন্তু এই জ্বালানি তেলের একটা বিরাট সম্পর্ক রয়ে গেছে। জ্বালানি তেল যখন পাওয়া যায় না এবং এর মানে মূল্য যখন বেড়ে যায়, তখন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে যায়। হ্যাঁ, তো এইটা হয়েছে ওই জ্বালানি তেলের স্বাভাবিক পরিণতি। আর অর্থনীতির যে সার্বিক যেমন ব্যাংকিং সেক্টরটা যে অবস্থায় ছিল, হ্যাঁ, সেটাকে অ্যামালগমেটেড করে একটা জায়গায় নিয়ে আসার প্রচেষ্টা চলছে। এবং এর মধ্য দিয়ে দেখেন বাংলাদেশ ব্যাংক নতুন নতুন প্রণোদনা দেওয়ার কারণে আপনার ব্যাংকিং সেক্টর এবং গার্মেন্টস সেক্টরে নতুন ভাবে তারা আগানোর প্রচেষ্টা করছে বলেই কিন্তু ইনফ্লেশনটা একটু হয়েছে। তো এটা তো একদিনের বা এই 6 মাসের ব্যাপার না, এটা দীর্ঘদিন ইয়ের মধ্য দিয়ে ধাপে ধাপে পদক্ষেপগুলো নিতে হবে। অনেক পদক্ষেপ বাকি আছে এগুলোর মধ্য দিয়ে। কারণ আমরা দেখেন বিএনপি সরকার মানে ক্ষমতায় আসার আগের থেকেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আসতেছে। আমাদের চেয়ারম্যান বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না, ইট ওয়াজ এ গ্রেট চ্যালেঞ্জ, বাট হি হ্যাড টু ফেস ইট অ্যান্ড হি হ্যাজ ওভারকাম ইট। সেকেন্ড, উনি বাংলাদেশে আসার পরে ইলেকশন হবে কি হবে না সেই ধরনের একটা অবস্থায় চলে গিয়েছিল, ওভারকাম করেছেন, দায়িত্ব নিয়েছেন, নিঃসন্দেহে ভালো কিছু হবে সেই প্রত্যাশা করছি আমরা। জনাব আতাউর রহমান ঢালি, ডাক্তার সাজিদুল হক রুবেল, আপনার দুজনকে আলোচনার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ।